রবিবারের গল্পে আগের রবিবারের প্রশ্ন ছিল যে ভাদুড়ি মশাই গল্পে কতবার বাবা শব্দটি উচ্চারণ করেছে। সঠিক উত্তর 10 বার। রবিবারের গপ্প। এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকের গপ্প শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। শিবরাম চক্রবর্তী, জন্ম 1903 খ্রিস্টাব্দে। পোশাকি নাম চঞ্চল, লেখার ক্ষেত্রে শিবরাম নামেই পরিচিত। বাংলা রম্য রচনা, হাসি মজার গল্পে তিনি অগ্রগণ্য। বাড়ি থেকে পালিয়ে হাসির টেক্কা, হর্ষবর্ধন ও গোবর্ধন, মস্কো বনাম পন্ডিচেরি, ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা, এগুলি হলো তার লেখা বিখ্যাত কিছু বই। আজকের গল্প এক ভুতুড়ে গল্প। গল্পটিকে আমরা নিয়েছি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই থেকে। গল্পটি মন দিয়ে শুনুন। গল্পের শেষে থাকবে আপনাদের জন্য একটি অতি সহজ প্রশ্ন। সঠিক উত্তর দাদাকে আমরা পরের গল্পে শাউট আউট দেব। শুরু হচ্ছে ভুতুড়ে কাণ্ড। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তাঁর দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না, পাগলাগারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কী করে দেখলাম বলি। একটা পরশময়ীপতি সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল 5 যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়। তখনও সন্ধে হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7-2-একেই সমান পাল্লা। কোন দিকে হাঁটান দেব তা হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয়। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম শুনবো কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরে ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা। কেবল সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব, এরকমটা ঘটেই থাকে। এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ের এরকম ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না। কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি। সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আসতে দেখা গেল সেই পথে। রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা চালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছালো
একেবারে সামনাসামনি, মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলো না। যেমন এলো তেমনই চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেল। ছ্যা ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুকটা দুরু দুরু করতে থাকে। তার চেয়ে বাঘের পেটে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য। অনতি বিলম্বেই হচ্ছে, আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। 2 চোখের অতখানি ফারাক দেখেই বোঝা যাচ্ছে বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে জোরে চলে যেতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। তেমনই মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যা হোক। গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগামার গাড়ির আগে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্দা গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও না, কিন্তু কি করব? 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো। থাকবে, কী করা যাবে? নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই, কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে। বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরের মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদুগোপালের বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সেই ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, জিভ আমার টাগড়ায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত ভূত ছাড়া আর কিছুই না। আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথার ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। কিন্তু তাহলে এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়া আরামের বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে সেই ভুতুড়ে গাড়িকে আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ? লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘন্টা 2 পরে গাড়িটার একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুসহুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন, একটা গাড়ি এসে পড়ল বলে। অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি?
নিঃশব্দ রাত্রি শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা, তার চলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার। আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি। আমি নেমেছি আর আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সঙ্গীত ছিল না। ফুসফুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো, না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জল জ্যান্ত রয়েছি এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে। আমার এবং মোটর গাড়িটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে। দাদা, ও দাদা, এ, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। এমনি তো রাস্তাতে আর কেউ নেই। ইয়ে আমায় একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। দয়া করে যদি একটু সাহায্য করে আমার গাড়িটা ঠেলে দেন মশাই। দেখুন না, 8 মাইল দূরে গাড়িটা কল বিগড়েছে। সেখান থেকে এক রাইড ঠেলে ঠেলে আসছি। শীতের রাতে কি জ্বালা বলুন তো, অবস্থা খারাপ হয়ে গেল। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। হ্যাঁ, আহ, ভাগ্যটা এই জন্য সত্যি আমার খারাপ। গাড়ি কিনেও সুখ নেই। এবং যদি একটু আমায় সাহায্য করে হাত লাগান তাহলে খুবই ভালো হয়। এই লাইনটা পেরিয়েই আমার বাড়ি, বেশি চাপ নিতে হবে না, একটু গেলেই সামনে দেখা যাচ্ছে। আর 1 মিনিটের রাস্তা, একটু সাহায্য করুন তাহলে। আসবো না, সেখানটা ধরলেই হবে। হ্যাঁ। শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। সূত্রধার ও গাড়ি ঠেলা ব্যক্তির চরিত্রে পবন। গল্প পাঠে অর্ণব। গল্পের এডিটিং, স্পেশাল এফেক্টস এবং শব্দগ্রহণে অর্ণব। আজকের প্রশ্ন: কত মাইল পথ চলার পর লেখকের সাইকেলের টায়ার ফেঁসে গিয়েছিল? সঠিক উত্তর তালিকা জানান কমেন্টে। সর্বপ্রথম সঠিক উত্তর দাদাকে আমরা পরের গল্পে শাউট আউট দিতে চলেছি। আবারও ফিরবো ঠিক পরের রবিবারে গপ্প নিয়ে। ততদিনের জন্য গুড বাই।